আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের চীন সফর নিয়ে এখন রীতিমতো তেলেস্মাতি চলছে রাজনীতির অঙ্গনে। তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি চীন সফরে যাবেন, তাৎক্ষণিকভাবে আমাদের দেশের এই মুহূর্তের দুটো পরাশক্তি যারা বাংলাদেশের ব্যাপারে খুব নাক গলাচ্ছে, এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, দুই নম্বরে ভারত, পরস্পর বিরোধী অবস্থানে থেকে এই চীনের সফরটি যেন সফল না হয়, তারা নানা রকম উদ্যোগ নেওয়া শুরু করে দিল। এবং সেই উদ্যোগের মধ্যে সবচেয়ে একটা দৃশ্যমান উদ্যোগ বাংলাদেশে, সেটা হলো মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের সাথে দেখা করলেন এবং সেই দেখার এবং সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে তিনি যেভাবে মকারি করলেন, এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট হতাশ, বিক্ষুব্ধ এবং তার এই বিরাগের কথা তিনি জানাতে গিয়েছিলেন খলিলুর রহমান সাহেবকে। দ্বিতীয় যে বিষয়টি দেখলাম, যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেই সময়টিতে বেজিংয়ে থাকবেন, ঠিক সেই সময়টাতে চীন সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, চীনের পররাষ্ট্রমন্ত্রী, তিনি সঙ্গত কারণে সেখানে থাকবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, কিন্তু ওই সময়টাতে ভারত কি করলো, কৌশল করে পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে নিয়ে এলো, চীনের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকের জন্য। অথবা চীন কৌশল করে তার পররাষ্ট্রমন্ত্রীকে সেখানে পাঠিয়ে দিল। ফলে এই যে বৈঠকটি, এই বৈঠকটি থ্রু মোফা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রোটোকল হয়, সেই প্রোটোকল দিয়ে যে হয়নি, এটি আমরা স্পষ্ট বুঝতে পারছি এখন। তো দ্বিতীয় যে ঘটনাটি, সেটা হলো যখন তারেক রহমান সাহেব গেলেন, আওয়ামী লীগের যারা লোকজন আছেন, বিএনপি বিরোধী শক্তি যে আছেন, তারা সবাই বলা বলি করলো যে আরে গেছে গেছে গেছে, কিচ্ছু হবে না, একেবারে ওখান থেকে খালি হাতে ফিরতে হবে। দ্বিতীয়ত ওখানে মানে শি জিংপি, তার সঙ্গে তার দেখা হবে না, কথাও হবে না, বড় জোরে হ্যান্ডশেক হতে পারে। যা হোক, পরবর্তীতে যখন দেখা গেল যে না, প্রেসিডেন্ট তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, মানে আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছেন, তাদের মধ্যে বৈঠক হয়েছে, সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে মিস্টার শি যে বক্তব্য দিয়েছেন, সেটি এখন রীতিমতো ভাইরাল। যা হোক, সেভাবে আওয়ামী লীগের লোকজন মোটামুটি ৬-৭ ঘন্টা চুপ থাকলো। এ কি হলো, তাদের যে নেত্রী চীন সফরে গিয়ে তার সর্বনাশ তিনি ডেকে নিয়ে এসেছিলেন। আর বিএনপি যে কথা বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনার যেখান থেকে শুরু, মানে শেষ, এই চীন দিয়ে শেখ হাসিনার শেষ হয়েছে, সেই চীন থেকেই তারেক রহমানের শুরু হলো। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট যখন মেনশন করলেন যে তারেক রহমান সাহেবকে থার্ড জেনারেশনের ঐতিহ্যবাহী একটি রাজনীতির ধারক বাহক বললেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী, তার মা প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট। তো সে অর্থে শেখ হাসিনা দ্বিতীয় জেনারেশনের, তার কাছে শুধুমাত্র বঙ্গবন্ধুর লিগেসি রয়েছে। তো সেক্ষেত্রে যদি আভিজাত্য ধরেন, যেটিকে বলা হয় অ্যারিস্টোক্রেসি, তো সেই আভিজাত্যের প্রাচীনত্বে তারেক রহমান সাহেব এক ধাপ আগানো, এক জেনারেশন আগানো। তো সেই অর্থে বিএনপির যারা লোকজন, তাদের বক্তব্য যে দেখো দেখো দেখো, আমাদের প্রধানমন্ত্রী কতটা ঐতিহ্যবাহী, যে চীনের প্রেসিডেন্ট কিংবা তিনি যখন মালয়েশিয়াতে গেলেন, মালয়েশিয়ার প্রেসিডেন্ট বারবার তার মার কথা স্মরণ করছেন, তার বাবার কথা স্মরণ করছেন। কিন্তু শেখ হাসিনা যে বিদেশে গেছেন কখনো, তো তিনি তো সেই লিগেসিটা ধারণ করতে পারেনি। এর কারণে বঙ্গবন্ধুর সঙ্গে যাদের খাতির ছিল, তারা সবাই মরে গেছেন। আর শেখ হাসিনার যে বয়স প্রায় 78 ইয়ার্স ওল্ড নাও, তো তিনি বিশ্বের যে কজন বয়স্ক বা বয়স্কা রাজনীতিবিদ আছেন, তাদের মধ্যে শীর্ষতম। ফলে তাকে নিয়ে স্মৃতিচারণ করার, তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করার ঘটনা ঘটেনি। তো সেই অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, তাদের যে উত্থান, তাদের কর্মজীবন, এই সব মিলিয়ে এখন এই রাজনীতিতে যারা আছেন অনেকে স্মৃতিচারণ করতে পারছেন। সেই অর্থে চীনের যে প্রেসিডেন্ট, তিনিও স্মৃতিচারণ করলেন এবং এটি নিয়ে বিএনপি যারা লোকজন আছে, তারা তো মহা খুশি।
এতটা খুশি যে এখন তারা বলার চেষ্টা করছে যে দেখো দেখো দেখো, যে শেখ হাসিনা চীনে গিয়ে তার পতন ডেকে নিয়ে আসলেন, সেখানে গিয়ে আমাদের নেতা, আমাদের দল কি পর্যায়ে সফল হয়ে গেল। কিন্তু এটাও আবার বেশি, মানে 6 ঘন্টার বেশি স্থায়ী হলো না। এখন যারা আওয়ামী লীগের লোক, তারা আবার মুখ খোলা শুরু করেছেন। তাদের বক্তব্য হলো যে চীন কি দিয়েছে, যে সকল আলাপ আলোচনা হওয়ার কথা ছিল সেগুলো তো একটাও আলাপ আলোচনা হয়েছে, বা যে সকল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এগুলো তো কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়। এই মুহূর্তে বাংলাদেশের টাকা দরকার, সেই টাকা তো চীন দিচ্ছে না। তিস্তা ব্যারেজ নিয়ে একটা টু শব্দ চীন করছে না, অথচ এটি নিয়ে যদি চীন একটু বড় কথাও বলতো, অ্যাটলিস্ট ভারতকে চাপে ফেলা যেত। এখন তো ভারতের যারা লোকজন রয়েছেন তারা 32টা দাঁত বের করে তারপরে শেষে উলুধ্বনি দিবে। ওই যে জিহ্বা বের করে, মানে হিন্দুরা যেভাবে উলুধ্বনি দেয়, ওভাবে 32টা দাঁত বের করে উড়ু উড়ু করে উলুধ্বনি দেবে, যে গেলা গেলা গেলা, তিস্তা প্রকল্পের কি হলো, হই হই রই রই, তিস্তা প্রকল্প গেল কই, হই হই রই রই, চীনের হাসপাতাল গেল কই, হই হই রই রই, চীনের সেই সামরিক বিমান ঘাঁটি গেল কই, হই হই রই রই, চীনের বস্তা ভরা টাকা গেল কই। ভারত এখন বলবে, এখন ঘুরে ফিরে দাদাদের দিনকাল, এরকম আওয়ামী লীগের লোকজন বলা শুরু করে দিয়েছে। এটি নিয়ে আমি যখন আজকের দিনে ভিডিওটি করছি, এখনো পর্যন্ত বিএনপি তারা মুখ খুলেনি। তাদের যে সমস্ত সরকারি বক্তব্য আসছে, সেই সরকারি বক্তব্য খুবই পরিমিত, সংযত, এবং সরকারের পক্ষ থেকে এরকম আহামরি তেমন কোনো কথা বলা হয়নি। ফলে এখানে যে বিষয়গুলো এসছে, যে চীন যে সিল্ক রোড নির্মাণ করতে যাচ্ছে, সেখানে মায়ানমারের মাধ্যমে বাংলাদেশে একটা করিডোর যাচ্ছে, সেই করিডোর দিয়ে চীনের পণ্য সরাসরি বাংলাদেশ থেকে চীনে যাবে মায়ানমার হয়ে, আবার মায়ানমার হয়ে চীনের পণ্য বাংলাদেশে আসবে বাই রোডে কুনমিং হয়ে। এরকম একটা সমঝোতা স্মারক MOU যে প্রস্তাবটা এখন করা হয়েছে, এটা শেখ হাসিনার জামানাতে স্বাক্ষরিত হয়েছে। তো কাজে এটা নতুন কিছু নয়। আবার চীনের যে কথাবার্তা, প্রথম যখন মিস্টার শি বাংলাদেশে এলেন নজিরবিহীনভাবে, তারপরে শেখ হাসিনা গেলেন, ওই সময়টাতে আমরা শুনেছিলাম যে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে $40 বিলিয়ন তারা দেবে পর্যায়ক্রমে। $40 বিলিয়ন তো দূরের কথা, চীনের $4 বিলিয়ন সরকারের পক্ষ থেকে আসেনি। তাদের যে সকল বিষয় আসছে সেটা হলো তাদের প্রাইভেট সেক্টর থেকে প্রকল্প সহায়তা হিসাবে বিভিন্ন প্রকল্পে চাইনিজ কোম্পানিগুলো ব্যবসা পেয়েছে, এবং এই অর্থে চাইনিজ ব্যাংকগুলো তাদের লোন দিয়েছে। যেমন পদ্মা সেতু আমাদের অর্থায়নে টাকা হয়েছে। এই কাজ উঠিয়ে নেওয়ার জন্য চীনা কোম্পানিকে সরকার নিয়োগ দিয়েছে, আর চীনা কোম্পানি সেই কাজগুলো করার জন্য চীনের ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং সেই লোনের গ্যারান্টার হয়েছে বাংলাদেশ। ফলে ওই যে কোম্পানিগুলো কাজ করেছে সেগুলো সরাসরি কৌশলে বাংলাদেশের উপর এসে পৌঁছে গেছে। এই হলো মূল ঘটনা। কিন্তু চীন সরকার সরাসরি বাজেটারি সাপোর্ট হিসেবে বাংলাদেশকে একটি ফুটো পয়সা দেয়নি। তারা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তারা একই কাজ করেছে। যেমন দেখা গেল যে এক্সপ্রেসওয়ে হয়েছে, মেট্রো রেল হয়েছে। তো এখানে চীনা অর্থ যে প্রক্রিয়াতে আসছে, সেই প্রক্রিয়াতে তারা সবসময় তাদের দেশের কমার্শিয়াল ব্যাংকগুলোকে, অ্যাজ ইট ইজ বাংলাদেশের সোনালী, জনতি, অগ্রণী ব্যাংক, তারা বিনিয়োগ করেছে। এস আলম দুবাইতে একটা কাজ করছে, এরকমভাবে তারা সেই কাজগুলো বাংলাদেশে করেছে। কিন্তু তারেক রহমান সাহেবের সাথে যেটা দরকার ছিল, যে চায়নার সরকারের পক্ষ থেকে একটা এইড বা সাহায্য, যেভাবে তারা পাকিস্তানকে দিচ্ছে, কিন্তু পাকিস্তানকে অত্যন্ত কঠিন শর্তে ঋণ দিয়ে আগামী মোটামুটি 100 বছরের গুলামিতে চীন যেভাবে আবদ্ধ করে ফেলেছে, এতে মোটামুটি পাকিস্তানের সেনাপ্রধান যতই ফিল্ড মার্শাল হোক না কেন, তার যে গোপন অঙ্গ, সেই গোপন অঙ্গ এখন বেইজিংয়ের হাতে। চাপ দিলেই তার আয়ু শেষ। তো সেই দিক থেকে বাংলাদেশ যেটা আশা করেছিল যে চীনের সঙ্গে সেই অনেকগুলো বিমান কিনবে, তারপরে চীনের সঙ্গে যে আমাদের চলমান বাণিজ্যগুলো রয়েছে, বিশেষ করে আমরা যে সামরিক সরঞ্জামাদি চীন থেকে আনছি, সেগুলো অব্যাহতভাবে আনা হবে। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির ব্যাপারে কথাবার্তা বলবে, ইতিবাচক নেতিবাচক। তো
তো এই বিষয়গুলো নিয়ে বিষয় হটটক হচ্ছিল বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তার একটাও আলোচনা হয়েছে বা হয়নি এটা আমরা বলতে পারি না। এখানে সরকারের পক্ষ থেকে অনেকটা চুপচাপ অবস্থান নেওয়া হয়েছে, চীনের সরকারের পক্ষ থেকে খুব মেপে ঝুপে চুপচাপ অবস্থায় সেই সরকারকে একটা সুযোগ দেওয়া হয়েছে যেন সরকার এই মুহূর্তে আমেরিকা অথবা ভারতের রোষানলে না পড়ে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সরকারের যারা প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ যেভাবে ঢোল বাজাচ্ছে, এতে করে সরকার প্রভোগ হয়ে যেতে পারে, এতে করে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে স্থবিরতা চলে আসতে পারে, এতে করে সরকারের যে শক্তিমত্তা রয়েছে সেই শক্তিমত্তায় দুর্বলতা দেখা দিতে পারে। এই গেল একটা। ২ নম্বরে যেটা হয় সেটি হলো সরকারের তো টাকা লাগবে। এখন কোনো মিষ্টি কথায় কাজ হবে না, বাজেটারি সাপোর্টে সরকারের টাকা লাগবে। এখন সেই টাকার সংস্থান আইএমএফ থেকে হচ্ছে না। আইএমএফ আগের যে লোন স্যাংশন ছিল আওয়ামী লীগ জমানাতে সেটা ক্যান্সেল করে দিয়েছে, বলছে এখন নতুন করে অ্যাপ্লাই করো। আইএমএফের যে প্রোটোকল আছে সেই প্রোটোকলে নতুন করে অ্যাপ্লাই করে সরকার বলছে আমার $4 বিলিয়ন লাগবে। এই $4 বিলিয়ন সেখান থেকে আনতে কি পরিমাণ আদা জল খেতে হবে এবং কি পরিমাণ শর্ত, আইএমএফের শর্ত পালন করতে হবে, এটা বলে গড নোস। বিশ্বব্যাংক ঘোরাচ্ছে, কিন্তু বিশ্বব্যাংক প্রকল্প সহায়তা দেবে, যেহেতু আমাদের আঞ্চলিক যে নিয়ম অনুযায়ী আমরা সে টাকা পাবো, কিন্তু সে টাকা দিতে বাজেটারি সাপোর্ট হবে না। কিন্তু সরকার তো বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য টাকা লাগবে, যে টাকা চীন দেবে। কিন্তু চীনের পক্ষ থেকে এই বিষয়গুলোতে কোনো রকম ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে আমরা বলতে পারি না। ফলে এই যে চীন ভ্রমণ করে আসলেন, এটা নিয়ে এক পক্ষের আনন্দ, অপর পক্ষের হতাশা, বা অপর পক্ষের হতাশা এক পক্ষের আনন্দ, এটা এখনো সেটেল হয়নি। এটি কি সরকারের শুভ সূচনা নাকি এটি সরকারের গলার ফাঁস? এটি কি তারেক রহমান সাহেবের যে চীন বিজয় হিসেবে চিহ্নিত হবে, নাকি তার সরকারের প্রথম একটা ফরমাল যে ব্যর্থতা, এই ব্যর্থতা আন্তর্জাতিক অঙ্গনে ধরা পড়বে? এটা হয়তো আমরা আরো 1-2 সপ্তাহের মধ্যে জানতে পারবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।